Anyone? Spooling জি ম্যাম বলো। হচ্ছে কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন এক্সিকিউটিং হওয়ার আগে যেটা প্রসেসিং টাইমটা ওটাই হচ্ছে পুলিং। প্রসেসিং টাইমটা না, ঠিক মানে ওই ডাটাটা যেখানে আর সেভ হয়ে ডিলে থাকে। টাইম আর কি, হ্যাঁ টেম্পোরারি মেমোরিতে যেটা সেভ হয়ে থাকে আর কি। হ্যাঁ, সেটাই হচ্ছে স্পুলিং। তো আমরা লাস্ট ক্লাসে সিস্টেম কল, স্পুলিং এই ব্যাপারগুলো দেখেছিলাম এবং কার্নেল কি কি ধরনের আপনাকে সার্ভিস প্রোভাইড করতেছে সেই ব্যাপারগুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে মেইনলি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব যে অপারেটিং সিস্টেম কি ধরনের স্ট্রাকচারের উপর বেস করে তৈরি করা হয়েছে। তো স্ট্রাকচার শুরু করার আগে যে কথাটা আমরা বলি, যে কোনো অপারেটিং সিস্টেম বলেন বা যে কোনো আপনি বাড়ি ঘর যেটাই বলেন না কেন, সবকিছুই কিন্তু একটা স্ট্রাকচার মেনটেন করে তৈরি করা হয়, ঠিক আছে? তো আপনি বাড়ি যখন তৈরি করবেন একটা স্ট্রাকচার থাকে যে আসলে কোন জায়গায় কোন পিলারটা হবে, কোন জায়গায় আপনার কিচেনটা হবে, কোন জায়গায় বাথরুমটা হবে। তো এরকম সবকিছুরই কি একটা স্ট্রাকচার ফলো করে আপনার পুরো বিল্ডিংটা ওঠায়। একটা বিল্ডিং এর মধ্যে কিন্তু দেখবেন যে রান্নাঘর গুলো সবগুলো এক সাইডে, ওয়াশরুম গুলো সব এক সাইডে, বেডরুম গুলো সব এক সাইডে। নর্মালি এরকম করা হয়, কিন্তু পরে যার যার মতো কাস্টমাইজ করে। কিন্তু কাস্টমাইজ করলেও কিন্তু আপনি বাথরুমের জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন না। টোটাল একটা স্ট্রাকচার। এখন যদি আপনি স্ট্রাকচার ফলো করে আপনি বিল্ডিংটা না বানালেন, আপনি যে জায়গায় পিলার দেওয়ার কথা সে জায়গায় পিলার না দিয়ে আরেক জায়গায় পিলার দিলেন, তাহলে আপনার কি হবে? অ্যাজ এ রেজাল্ট আপনার বাড়িটা ধসে পড়বে, নইলে এক সাইডে কাত হয়ে যাবে। মানে কোনো ধরনের একটা প্রবলেম আপনি ফেস করবেন। তো এই সমস্ত কারণের জন্যই যে কোনো কমপ্লেক্স প্রোগ্রাম হোক সেখানে কি হয়, একটা স্ট্রাকচার ফলো করে তৈরি করা হয়। তো অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হচ্ছে একটা লার্জ একটা প্রোগ্রাম, খুবই কমপ্লেক্স একটা প্রোগ্রাম। কারণ এটা একসাথে কি করছে, আপনার ইউজারকে হ্যান্ডেল করছে, তারপর আপনার কার্নেলকে হ্যান্ডেল করছে, ইউজার মোড অ্যাপ্লিকেশন, তারপরে প্রোগ্রামস, এই সব কিছু একসাথে হ্যান্ডেল করতেছে। আবার এর সাথে ডিরেক্টলি মেমোরি, তারপর আইও ডিভাইসের ডিরেক্ট অ্যাক্সেস আছে। মানে সবকিছু মিলে হার্ডওয়্যার, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সবকিছু মিলিয়ে একটা অপারেটিং সিস্টেম কি তার কাজটা করছে। এখন যদি এটা ফাংশনালিটি সুন্দরভাবে রান করাতে হয়, তাহলে কি আমাদের একটা সাজানো গোছানো একটা পরিবেশ দরকার। আমি প্রপারলি মডিফাই করতে পারবো। যেমন ধরেন কখন আমার মডিফিকেশনের দরকার হলো, আপগ্রেড করা দরকার হলো, বা কোনো কিছু ঠিকঠাক করা দরকার হলো, একটা স্ট্রাকচার মেনটেন করে যদি আমি না করি তাহলে আমি কোনো কিছুই করতে পারবো না। তো সেই কারণে নর্মালি অপারেটিং সিস্টেম কয়েকটা স্ট্রাকচার ফলো করে। তো স্ট্রাকচার গুলো হচ্ছে, একটা প্রথমটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার, তারপরে হচ্ছে কমপ্লেক্স, মোর কমপ্লেক্স যেটাকে বলা হয়, তারপরে হচ্ছে লেয়ার, আফটার দ্যাট মাইক্রো কার্নেল এবং হাইব্রিড সিস্টেম। আমরা এই কয়েকটা স্ট্রাকচার নিয়ে আমাদের ক্লাসে এবার আলোচনা করব। তো প্রথমেই আসি আপনার সিম্পল স্ট্রাকচার নিয়ে। সিম্পল স্ট্রাকচারের প্রথম এক্সাম্পল যেটাই যদি দিতে হয় সেটা হচ্ছে এমএস ডস। আচ্ছা, সিম্পল স্ট্রাকচারটা আসলে কেমন? এই দেখেন, সিম্পল স্ট্রাকচারটা হচ্ছে আপনার এটার মধ্যে কোনো ধরনের মোড কাজ করে না। এটার মধ্যে একটাই মোড কাজ করতেছে, সেটা হচ্ছে কার্নেল মোড। আপনার ইউজার মোড এখানে নাই। ইভেন আপনার যে ফাংশনালিটি গুলো এগুলো কোনোটা কোনো মডিউলসে ভাগ করা না। এখানে মডিউলসটা বোঝানো হচ্ছে যে কোনো মানে ডিভিশনে ভাগ করা না, যেটা আমি চাইলেই কি করতে পারবো, রিমুভ করতে পারবো বা আপগ্রেড করতে পারবো কোনো একটা পার্ট। এছাড়া এখানে ডিরেক্ট আপনার মেমোরির অ্যাক্সেস দেওয়া আছে। কোনো ধরনের কোনো ফাংশনালিটি এখানে অ্যাড করা নাই। এট এ টাইমে আপনি দেখেন, এট এ টাইমে আপনি একটাই প্রোগ্রাম রান করতে পারতেছেন। এখানে জাস্ট কার্নেল আছে আর ইন্টারপ্রিটার আছে, আর কিছু নেই। তো এট দ্য মানে আমাদের রেজাল্টটা এরকম আসে যে দেখেন, আমি একসাথে যদি 4-5টা প্রোগ্রাম রান করতে না পারি তাহলে আমরা কিন্তু নর্মালি এখনই এই যুগে মানে আমরা খুব বিরক্ত হয়ে যাই। তো চিন্তা করেন যখন প্রথম এইটা তৈরি হয় তখন জাস্ট একটা একটা করে প্রোগ্রাম রান করতো, তাও খুব সময় নিয়ে করতো, ইউজার মোডও ছিল না। তো এটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা অনেক মাত্রায় বেশি ছিল। ইভেন এটার যদি আপনি কোনোভাবে কোনো ফরম্যাট বাটনে ক্লিক করে ফেলতেন, সেটা যদি ভুলক্রমে হয়ে যেত, ওএসটাই পুরো ভ্যানিশ হয়ে যেত। এছাড়াও এটার আরো কিছু প্রবলেম আছে। যেমন ধরেন এটার মধ্যে কোনো হার্ডওয়্যার সিকিউরিটি নেই। এছাড়া এটা প্ল্যানিং এর প্রপার প্ল্যানিং এর অভাব আছে। নর্মালি আমরা কিন্তু এমএস ডসটা কি, যেটা আসলে একটা স্টার্টিং মানে বেস, একটা অপারেটিং সিস্টেমের বেস। এটা একদম একটা ডেমো একটা তৈরি করা হয় অপারেটিং সিস্টেমে।
কারণ আমরা আগে কি জানতাম যে যদি অপারেটিং সিস্টেম না থাকতো তাহলে আমার সব প্রোগ্রামকে কোড করে করতে হতো। তো প্রথম ম্যামের কথা কি শোনা যায়? আমি কিছুই শুনি না। না, শোনা যায় না। হ্যালো ভাই, কিছু শোনা যায়? ম্যাম কিছু বলতেছে? না। আমার ইন্টারনেটে একটু প্রবলেম দেখা দিয়েছিল, দ্যাটস ওয়াই কানেকশনটা একটু প্রবলেম। আচ্ছা, এখন কথা শুনতে পাচ্ছেন আমার? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনারা কতটুকু পর্যন্ত আসে আমরা এখান থেকে আবার দেখাই। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সিম্পল স্ট্রাকচারের কথা। সিম্বল স্ট্রাকচারের ক্ষেত্রে আমার নরমালি দেখা যাচ্ছে যে আপনার এটার মধ্যে কোনো মডিউলস নেই, কোনো ম্যাম কিছুর আপনি মধ্যে। প্রেজেন্টেশনটা অন করে নিন। ও আচ্ছা, সরি, খেয়াল করিনি। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে এবার? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো সিম্পল স্ট্রাকচারের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম আপনাদের, যে সিম্পল স্ট্রাকচারটা ছিল একটা অপারেটিং সিস্টেমের ভিত্তি যেটা বলা হয়। এটা কিন্তু একটা ডেমো অপারেটিং সিস্টেম হিসেবেও মানে জানা যায়, কারণ এটা কিছু মানুষের জন্য তৈরি করা হয়েছিল একটা এক্সপেরিমেন্টাল রূপে, যে আসলে অপারেটিং সিস্টেমটা যদি থাকে তাহলে আমরা কিভাবে কোন কাজকর্মগুলো করতে পারবো। কিন্তু এটা এট দ্যাট টাইম খুব বেশি পপুলার হয়ে যায়, তারপর আস্তে আস্তে মডিফাই করে আমাদের বিভিন্ন আরো অপারেটিং সিস্টেম তৈরি হয়। কিন্তু এটার মধ্যে কোনো অ্যাডিশনাল কোনো ফাংশনালিটি ছিল না, কোনো মডিউল ছিল না, কোনো হার্ডওয়্যারের সিকিউরিটি ছিল না, ইভেন এটার মধ্যে কোনো সিস্টেম কলও ছিল না। আপনার খালি কার্নেলটা ছিল, কোনো ইউজার মোড ছিল না। তো ধরেন আপনার অপারেটিং সিস্টেমে যদি কোনো একটা মানে কার্নেলে কোনো একটা প্রবলেম হয়, তাহলে টোটাল অপারেটিং সিস্টেমটা কি হয়ে যাবে? ক্র্যাশ হয়ে যাবে। এছাড়া যদি এটার মধ্যে ভুলক্রমে কেউ ফরম্যাট করে ফেলে। ম্যাম, এখানে হার্ডওয়্যার সিকিউরিটি বলতে কি বুঝাইছেন? এখানে হার্ডওয়্যার সিকিউরিটি বলতে বোঝাচ্ছে যে আপনার যে মেমোরির সাথে আমার যে অ্যাক্সেসটা আছে কার্নেলে, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা ডাটার একটা সিকিউরিটি দেওয়া হয়। কারণ নইলে কি ডাটাটা লস্ট হয়ে যাবে যখন আপনি ডাটা মেমোরিতে সেভ করবেন। এটাকেই বোঝাচ্ছে। আচ্ছা, তো তারপর আমি যেটা বলছিলাম যে ধরেন এখানে কোনো ধরনের সিকিউরিটি ছিল না, কোনো অ্যাডিশনাল ফাংশনও ছিল না। আপনার শুধু কি একটা প্রোগ্রাম একটা টাইমে রান করতো। তো এটা খুবই ছিল প্রবলেমেটিক যে একটা প্রোগ্রাম জাস্ট রান করতেছে, এছাড়া কোনো কিছু করতে পারতেছে না। এছাড়া জাস্ট কার্নেল ছিল আর ইন্টারপ্রেটার ছিল, যেটা মানে কমান্ড গুলা বুঝতে সাহায্য করতো কার্নেলকে, কার কোনো সিস্টেম কলের অপশন ছিল না। তো এই ধরনের প্রবলেম ছিল আপনার সিম্পলে। কিন্তু নর্মালি সিম্পলটার জন্যই আপনার সিম্পলটা হচ্ছে একটা বেস, কারণ আমি যে কোনো কিছুই প্রথমবার বানাই না কেন সেটা কিন্তু আমার বেস। যেমন ধরেন আগেকার হ্যান্ডসেট গুলোর কথা আপনাদের খেয়াল আছে যে অনেক বড় বড় হতো, এক একটা কতটুকু অনেক বড় বড় সেট, তার মাথায় একটা লম্বা ডান্ডার মতো থাকতো। সিটি সেল সেটগুলো ম্যাম। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন দেখেন, এখন সেটগুলা চিন্তা করেন কত স্লিম হয়ে গেছে। আগেকার সেটগুলা ছিল এক একটা স্বাস্থ্যবান, ঠিক আছে, হেলদি হেলদি এক একটা হ্যান্ডসেট ছিল, মানে এক হাত ভরে যেত। তো
তো এখনকার সেটগুলো কতটা স্লিম হয়ে গেছে, কিন্তু বেস কিন্তু প্রথম হ্যান্ডসেটটা যদি আবিষ্কার না হতো আজকে কিন্তু এই স্লিমের হ্যান্ডসেটটা আসতো না। তো যাই হোক, সিম্পল স্ট্রাকচারটাও সেম, এটার মধ্যে অনেক বেশি প্রবলেম আছে থাকাটাই স্বাভাবিক, কারণ এটা প্রথম কোনো কিছু। তো এটাকে মডিফিকেশন করে করে নতুন স্ট্রাকচার আরো তৈরি করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে একটা কমপ্লেক্স স্ট্রাকচার, সেটা হচ্ছে FreeBSD, তার একটা এক্সাম্পল। আচ্ছা, কমপ্লেক্স স্ট্রাকচারটা কি? কমপ্লেক্স স্ট্রাকচারটা হচ্ছে যে এই স্ট্রাকচারে আপনার একই সাথে অনেকগুলো প্রসেস রান করতে পারতেছে, প্রসেস ক্রিয়েট হচ্ছে, তারপর এক্সিকিউট হচ্ছে, তারপর এছাড়া এই মানে তো এই স্ট্রাকচারটার মধ্যেই আপনার কি করতে পারতেছে, প্রথম দুইটা পার্ট মানে দেখানো হয়েছে যে অপারেটিং সিস্টেম দুইটা পার্ট নিয়ে গঠিত, একটা হচ্ছে সিস্টেম প্রোগ্রাম যেটাকে আমরা ইউজার মোড বলি, আর এটা হচ্ছে কার্নেল। তো ইউনিক্সই সর্বপ্রথম আপনার এই যে দুইটা মানে ইউনিক্সকে বলা হয় আপনার মোর কমপ্লেক্স স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটাই কি করে যে প্রথম আপনাকে ইন্ট্রোডিউস করায় দুইটা মোড নিয়ে। তো কার্নেলটা কি আসলে? কনসিস্ট অফ এভরিথিং বিলো দ্য সিস্টেম কলের নিচে যা আছে সব কার্নেল, আর একটা কি ফিজিক্যাল হার্ডওয়্যারের উপর যা আছে। তো এই ফিজিক্যাল হার্ডওয়্যার, এই যে এতটুকু পোর্শন হচ্ছে ফিজিক্যাল হার্ডওয়্যার, আর এটা হচ্ছে সিস্টেম কলের ইন্টারফেসটা, এর মধ্যবর্তী যে লেয়ারটা আছে সেটাই হচ্ছে আপনার কার্নেল। তো FreeBSD হচ্ছে ইউনিক্সের একটা ভ্যারিয়েন্ট। এটার ব্যাপারে দেওয়া হয়েছে যে একই সাথে অনেকগুলো প্রসেস রান করতেছে, এখানে সিস্টেম কলও আছে। এছাড়া ইউনিক্সে যে সিম্পল স্ট্রাকচার যে প্রবলেমগুলো ছিল ইউনিক্স সেটা রিকভার করে ফেলছে, এখানে অ্যাডিশনাল কিছু ফাংশন অ্যাড করা হয়েছে, তারপরে আপনার হার্ডওয়্যারের সিকিউরিটি প্রদান করা হয়েছে। এছাড়া আপনার বিভিন্ন ধরনের ফাংশনালিটির জন্য বিভিন্ন ধরনের মানে ফাংশন অ্যাড করা হয়েছে এটার মধ্যে। যেমন আপনার এখানে সিপিইউ শিডিউলিং ছিল, মেমরি ম্যানেজমেন্ট ছিল, তারপর অপারেটিং সিস্টেমের কিছু ফাংশন, এই ধরনের যে ম্যাম তখন কি উইন্ডোজ ছিল না? ওইটা আলাদা স্ট্রাকচার, এটা আলাদা স্ট্রাকচার, মানে তখন ছিল কি ছিল না এটার চেয়ে বড় কথা হচ্ছে দুইটা আলাদা আলাদা স্ট্রাকচার, দুইটা একসাথে না যে এটার পর এটা এরকম কিছু না, বা এটা আসার পর ওইটা হয়েছে, এগুলো আলাদা আলাদা স্ট্রাকচার, বিভিন্ন অপারেটিং সিস্টেম সেটা বিভিন্ন ভাবে ইউজ করে। তো ইউনিক্স যে স্ট্রাকচারটা ইউজ করে সেটাকে বলা হয় কমপ্লেক্স স্ট্রাকচার। আচ্ছা আচ্ছা, ইউনিক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম আপনার, ঠিক আছে? তো এই অপারেটিং সিস্টেমটা যে স্ট্রাকচারটা ফলো করতেছে সেটা হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচার, আর আপনার মানে উইন্ডোজ যে স্ট্রাকচারটা ফলো করতে মানে ডস যে স্ট্রাকচার ফলো করতেছিল সেটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার, মানে বিভিন্ন স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে বিভিন্ন অপারেটিং সিস্টেম গঠন করা হয়েছে। এখন এটা যে যার উপর যে যে প্রতিষ্ঠাতা সে যেটা যে স্ট্রাকচারটা নিতে ইচ্ছুক। তো নরমালি ইউনিক্সের যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, তো এটার মধ্যে মোটামুটি অনেকগুলো সার্ভিসই প্রোভাইড করতেছে যেটা সিম্পল স্ট্রাকচার প্রোভাইড করেনি। এই স্ট্রাকচারের মধ্যে আপনার দুইটা মোডও ইউজ করা হয়েছে, যেমন ধরেন এখানে ইউজার মোড আছে, ইউজার মোডে কমান্ড শেল ইউজ করা হয়েছে, আর আপনার কার্নেলের মধ্যে এই যে বিভিন্ন ধরনের আমি ফাংশন অ্যাড করতেছি, আর এখানে মেমোরির অ্যাক্সেস আছে কার্নেলের সাথে। তো ইউনিক্স মোটামুটি আপনার সিম্পল স্ট্রাকচার চেয়ে ফার মোর বেটার, কিন্তু এটারও কিছু লিমিটেশনস আছে। বললাম যে সব অপারেটিং সিস্টেমের কিছু না কিছু লিমিটেশনস আছে, তো ঠিক তেমনই এই অপারেটিং সিস্টেমেরও কিছু লিমিটেশনস আছে। এটার লিমিটেশন কি? প্রথম লিমিটেশনটা হচ্ছে ধরেন আপনার কার্নেলের মধ্যে কোনো একটা স্পেসিফিক ফাংশনের প্রবলেম হলো, সে আপনার সিপিইউ শিডিউলিং এর প্রবলেম হলো, তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আমার কি ঠিক করতে হবে? আমি অনলি সিপিইউ শিডিউলিংটা ঠিক করতে পারবো না, পুরো আমার লেয়ারটাই মডিফাই করে কাজ করতে হবে। তো এটা খুব একটা বড় প্রবলেম, যে যেমন ছোটখাটো প্রবলেমের জন্য আমার পুরো লেয়ারটা ঠিক করতে হচ্ছে। এছাড়া ধরেন কোনো একটা ফাংশনে যদি প্রবলেম হয় পুরো লেয়ারটাই এফেক্টেড হবে। তো কোনো প্রোগ্রাম প্রসেস করার সময় হতেই পারে যে কোনো একটা ফাংশনালিটি সেটার মধ্যে এরর ক্রিয়েট করতেছে, তো আমার কি হবে? পুরো কার্নেলটার মধ্যে সেই এররটা দেখা যাবে। তো এটা হচ্ছে একটা মানে খুব বড় একটা মেজর প্রবলেম ছিল আপনার এই কমপ্লেক্স স্ট্রাকচারে। এছাড়াও আপনার এই স্ট্রাকচারটাকে বলা হয় মনোলিথিক স্ট্রাকচার। মনোলিথিক স্ট্রাকচারটা আসলে কি? যে এটা আসলে ইমপ্লিমেন্ট করা বা মেইনটেইন করাটা খুব টাফ, ঠিক আছে? কারণ এটা একটা সিঙ্গেল লার্জ একটা প্রসেস রানিং করতেছে পুরো এন্টায়ার মানে প্রোগ্রামটার মধ্যে একটা সিঙ্গেল অ্যাড্রেসের মধ্যে, এই কারণে। আচ্ছা ঠিক আছে, নেক্সটে আমরা আসি লেয়ার্ড অ্যাপ্রোচে। এখন দেখেন সিম্পলের মধ্যে যে প্রবলেমটা ছিল সেটা সলভ করছে ইউনিক্স বা কমপ্লেক্স স্ট্রাকচার। এখন
লেয়ার কি করতেছে, ইউনিক্স এর মধ্যে যে প্রবলেমগুলো ছিল সেটাকে আরো মডিফাই করে লেয়ার স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আচ্ছা, লেয়ার স্ট্রাকচারটা আসলে কি? লেয়ার স্ট্রাকচারটা হচ্ছে আপনার প্রত্যেকটা ফাংশন বা মডিউলকে আলাদা আলাদা লেয়ারে ভাগ করে ফেলছে। যেমন হার্ডওয়্যারকে রাখছে 0 লেয়ারে, তার চতুর্দিকে লাগছে আরেকটা লেয়ার, এভাবে করে প্রত্যেকটা লেয়ার। যেমন ধরেন একটা সিপিইউ শিডিউলিং, আরেকটা হচ্ছে আপনার ফাইল ম্যানেজমেন্ট, মানে আমার কার্নেলের মধ্যে যে ফাংশনগুলো আছে, এছাড়াও আদার্স অনেক ফাংশনালিটি যা আছে প্রত্যেকটাকে একটা করে লেয়ারের মধ্যে ভাগ করছে। এবং সর্বশেষ লেয়ারে রাখছে হচ্ছে আপনার ইউজার ইন্টারফেসকে। এখন এই লেয়ার গুলো থাকার কারণে কি হচ্ছে, আমার লেয়ার গুলো মেনটেন করা আগের থেকে অনেক ইজি হয়ে গেছে। এখন ধরেন ইউনিক্সের যে প্রবলেমটা ছিল যে আমার লেয়ারের কোনো একটা পার্টে যদি প্রবলেম হতো আমি কি ঠিক করতে পারতাম না, বা পুরো লেয়ারটাই ঠিক করতে হতো। এখন ধরেন এই যে আবারও সেম প্রবলেমটা হলো সিপিইউ শিডিউলিং এ, যে এই লেয়ারটার মধ্যে আমার কোনো একটা প্রবলেম দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে আমি কি কাজটা করব, এই পুরো লেয়ারটাকেই আমি জাস্ট ঠিক করব, বাকি লেয়ার গুলোতে আমার হাত দেওয়ার কোনো দরকার নাই। তো কি হচ্ছে, আমার প্রত্যেকটা লেয়ার সুন্দরভাবে অ্যারেঞ্জ করা আছে, মেইনটেইন করাটা ইজি আগের থেকে। কারণ আমার লেয়ার বাই লেয়ার আমার প্রত্যেকটা কাজ করতে হচ্ছে, তো আমার অ্যাডিশনাল কোনো খাটনির প্রয়োজন হচ্ছে না। যখন যেটা মানে ফল্ট বা এরর দেখা যাচ্ছে সেটাই আমি শুধু ঠিক করতেছি। তো এটা হচ্ছে লেয়ার্ড অ্যাপ্রোচের অন্যতম একটা মানে ভালো দিক। এছাড়া এটা মেইনটেইন করাটাও খুবই ইজি, কারণ আপনি প্রত্যেকটা লেয়ার নিয়ে কাজ করতেছেন, এটার ফাংশনালিটি গুলো খুব প্রপারলি সুন্দরভাবে রান করতেছে যার যার লেয়ারে। তো এই ধরনের আপনার পজিটিভ দিক ছিল লেয়ার্ড অ্যাপ্রোচে, কিন্তু এর সাথে কিছু নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিকটা কি, যে আপনি ধরেন আমাদের অপারেটিং সিস্টেমটাকে অনেক জটিল একটা অপারেটিং মানে লার্জ একটা প্রোগ্রাম, জটিল একটা প্রোগ্রাম। তো এখন আপনি কোন লেয়ারের পর কোন লেয়ার রাখবেন এটা কিন্তু ডিসাইড করাটা আসলে কঠিন। যে আমি 0 লেয়ারে হার্ডওয়্যার রাখলাম, ঠিক আছে, ঠিক হার্ডওয়্যারের সাথে আমি কোন লেয়ারটা রাখবো, সিপিইউ রাখবো না আইও ডিভাইসেরটা রাখবো, নাকি আপনার বাস ম্যানেজমেন্টের কোনটা রাখবো না ফাইল ম্যানেজমেন্টের রাখবো, কোনটার উপর কোনটা রাখবো, কোনটার বটমে কোনটা, কোনটার টপে কোনটা, এই লেয়ার গুলা ডিসাইড করা এবং ডিজাইন করাটা খুবই টাফ একটা ডিসিশন। কারণ বিভিন্ন অপারেটিং সিস্টেম আসলে আমাকে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতেছে, বিভিন্ন ধরনের হয়। যেমন আপনার অ্যান্ড্রয়েডের যে অপারেটিং সিস্টেম সেটা আলাদা, আপনার উইন্ডোজের যে অপারেটিং সিস্টেম সেটাও আলাদা, আপনার লিনাক্সের যে অপারেটিং সিস্টেম সেটাও আলাদা। প্রত্যেকটা অপারেটিং সিস্টেম কি একটা একটা থেকে আলাদা, তো তাদের ফাংশন গুলোও আলাদা, ডিজাইন গুলোও আলাদা। তো এটা ডিসাইড করা খুবই টাফ যে আসলে কোন লেয়ারের পর কোন লেয়ারটা রাখলে আমার প্রত্যেকটা ফাংশন সুন্দরভাবে কাজ করবে। এছাড়া এটার আরেকটা মেইন প্রবলেম হচ্ছে, সাপোজ আমার এখানে n তম লেয়ার আছে, এখানে কিন্তু লেয়ার 4টা দেখানো হয়েছে দেখে বলে 4টাই না, এখানে অনেকগুলো লেয়ার। তো ধরেন n- কোনো একটা লেয়ার, n-1 একটা লেয়ার যার আপনার হার্ডওয়্যারের কোনো হেল্প দরকার বা অ্যাক্সেস দরকার, তখন সে তার ফাংশনটা বা তার লেয়ারের কাজটা করতে পারবে। এখন সে যদি তার লেয়ারের কাজটা না করতে পারে তো বাকি লেয়ার গুলোতে তো আসলে পাস করতে পারবে না সে তার ডাটাটা। তো এই কারণে কি করবে, যখন তার লেয়ারের মানে হার্ডওয়্যার অ্যাক্সেসের দরকার পড়বে সে প্রত্যেকটা লেয়ার হয়ে 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 হার্ডওয়্যারে আসবে, হার্ডওয়্যার থেকে সে অ্যাক্সেসটা নিবে, নিয়ে আবার প্রত্যেকটা লেয়ার হয়ে হয়ে তার কাছে যাবে। তো এরকম প্রত্যেকটা লেয়ার যখন একটা পাস করবে তখন তার প্যারামিটারটাই চেঞ্জ হয়ে যাবে, তখন আসলে আমি এক্সাক্ট যে রেজাল্টটা চাচ্ছি সেই এক্সাক্ট রেজাল্টটা পাবো না। এছাড়া এই প্রত্যেকটা লেয়ার পার হয়ে যেতে যেতে আমার একটা নির্দিষ্ট টাইম লাগছে, ঠিক আছে। তো টাইমটার জন্য আমার যেই রেজাল্টটা যতক্ষণ সময় আসার কথা, এক্সপেক্টেড একটা টাইমে আসার কথা, তার চেয়ে আরো বেশি সময় লাগছে সেই রেজাল্টটা জেনারেট হতে। তো এই দুইটা প্রবলেম ছিল লেয়ার্ড অ্যাপ্রোচের, যেটার জন্য লেয়ার্ড অ্যাপ্রোচ আসলে একটু পিছিয়ে যায়। আচ্ছা, লেয়ার্ড অ্যাপ্রোচ আপনারা বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরপর আমরা আসি, হ্যাঁ কেউ কিছু বলবেন? আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে মাইক্রো কার্নেলে। আচ্ছা, মাইক্রো কার্নেলটা আসলে কি? মাইক্রো কার্নেলটা হচ্ছে, আমরা মাইক্রো কথাটা দিয়ে কি বুঝি আগে বলেন তো, মাইক্রো কথাটা দিয়ে কি বোঝাচ্ছে? আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাম ক্ষুদ্র টাইপের কিছু। জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, আপনারা ক্লাসে রেসপন্স করেন না কেন? মাইক্রো কথাটার কথা বললাম, আপনারা কেউ রেসপন্স করতেছেন না, কারণ কি? সবাই এত চুপ কেন? ম্যাম ওই মাইক্রোফোনের অপশন টিপ দিতে গিয়ে অনেক সময় লেগে যায়। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, মাইক্রো কার্নেলের ব্যাপারটা হচ্ছে যে এখানে কার্নেলের সাইজটা অনেক ছোট, ঠিক আছে? এখন আমাকে কার্নেল কি করতেছে, 8টা 9টা সার্ভিস প্রোভাইড করতেছে বা অনেকগুলো সার্ভিস প্রোভাইড করতেছে, ঠিক আছে? কিন্তু এখন মাইক্রো মানে কার্নেলের সাইজটা যদি আমি মাইক্রো করে ফেলি, ছোট করে ফেলি, তো সেক্ষেত্রে কি হচ্ছে যে আমাকে কিন্তু তখন কার্নেলটা সবগুলো সার্ভিস প্রোভাইড করতেছে না। আগে যে কয়েকগুলো সার্ভিস প্রোভাইড করতো, এখন ততগুলো সার্ভিস প্রোভাইড করবে না। সে কি করবে তখন? তার মধ্যে যে সার্ভিসগুলো ছিল তার কিছুটা সে ইউজারকে দিয়ে দিবে। ইউজার যে মোডটা আছে সেই ইউজার মোডের মধ্যে সে শেয়ার করে ফেলবে, যে এখন যদি কেউ ফাইল সিস্টেমের কাজ করতে আসে তখন তাকে আর কার্নেলে যেতে হবে না, সে ডিরেক্টলি ইউজার মোড থেকে সেই কাজটা করতে পারবে। তো এই ক্ষেত্রে কার্নেলটাকে অনেক ছোট করে করা ফেলা হয়, কারণ কার্নেল দেখেন আগে কতগুলো প্রসেসর কাজ করতো, কতগুলো সার্ভিস দিত, এখন মাত্র কয়েকটা সার্ভিস দিচ্ছে। তো এই ক্ষেত্রে কি করা হয়, ইউজার মোডকে আপনার কিছু কিছু আপনার সার্ভিসগুলো দিয়ে দেওয়া হয়, আর একদম বটম বা কোর লেভেলের যে কাজগুলো আছে সেই কাজগুলো একমাত্র আপনার মাইক্রো কার্নেল করে। এছাড়া বাকি সব কাজ আপনার ইউজার মোডে দিয়ে দেওয়া হয়। তো মাইক্রো কার্নেলের অন্যতম উদাহরণ হচ্ছে যে মাছ, এটা হচ্ছে একটা উদাহরণ মাইক্রো কার্নেলের, যেটা কি মাইক্রো কার্নেল অপারেটিং মানে মাইক্রো কার্নেল স্ট্রাকচারের উপর বেস করে তৈরি করা হয়েছে। এছাড়া ম্যাক ওএক্স ও পার্শিয়ালি মাইক্রো কার্নেলের উপর বেস করে তৈরি করা হয়। আচ্ছা, এখন মাইক্রো কার্নেলে আপনার ধরেন আগে কি করতো, আমরা সিস্টেম কলের মাধ্যমে আমরা কার্নেল মোডে যেতাম, যে আমরা কাজগুলো করতাম। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু আপনার কিছু সার্ভিসকে ইউজার মোডে দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যখন আমার ক্লায়েন্ট ধরেন আমার ক্লায়েন্ট রিকোয়েস্ট করলো যে আমার একটা ফাইল তৈরি করতে হবে, তো সেক্ষেত্রে তখন কার্নেল কি করে, সেই রিকোয়েস্টটাকে সেই সার্ভিসের কাছে নিয়ে যায়, সেন্ড করে এবং সে অনুযায়ী রেসপন্স করে। তো এখানে কি হচ্ছে, একটা মেসেজ পাস করা হয় কার্নেলের মাধ্যমে, যে মেসেজটা পাস করে বলবে যে না আসলে আমার এই কাজটা দরকার, এই কাজটা করে। তো এভাবে কি করা হয়, ক্লায়েন্টের রিকোয়েস্ট আপনার ইউজার মোডে রিসিভ করা হয় মেসেজের মাধ্যমে, এবং সেই অনুযায়ী সে কাজটা করতেছে। কিন্তু যদি আপনার সেটা কার্নেল মোডে কাজ করতে হয়, তাহলে আবারও যে সিস্টেম কল অনুযায়ী সে কাজটা করবে, করে হার্ডওয়্যার থেকে অ্যাক্সেস নেবে। আদারওয়াইজ বাকি কাজগুলো সেই ইউজার মোডেই করতে থাকবে। তো আমার কি হচ্ছে, এক্ষেত্রে আমি কয়েকটা সুবিধা পাচ্ছি। সুবিধাগুলো হলো, ধরেন আপনার ইউজার মোডে কোনো একটা ইরর বা প্রবলেম দেখা দিল, তাহলে কি হবে, পুরো ওএসটা এফেক্ট হবে না, শুধু ইউজার মোডটা এফেক্টেড হবে। এছাড়া আমার কার্নেল মোডটা কি আগের থেকে অনেক বেশি রিলায়েবল হয়ে গেল, প্রেসার ফ্রি হয়ে গেল, তাহলে কি সে তার পারফরমেন্সটা আগের থেকে আরো বেটার দিবে, টাইম কম লাগাবে সে তার পারফরমেন্স দিতে। আচ্ছা, এছাড়াও আপনার কি হচ্ছে, যে ইউজার প্রোগ্রাম যেহেতু কাজগুলো করতেছে, সেহেতু বললাম যেটা, যে ইউজার প্রোগ্রামে যদি ইরর দেখা দেয় তখনই একমাত্র ওএসএফ মানে তখন একমাত্র ইউজার মোডই প্রবলেমটা দেখা দিবে, পুরো কার্নেল এফেক্ট হবে না, ওএস এফেক্ট হবে না। আচ্ছা, এখন আমি যদি এটার লিমিটেশনস গুলো বলি, যে এটার মধ্যেও কিছু লিমিটেশনস ছিল। সেই লিমিটেশনস গুলা কি, যেহেতু অনলি কার্নেল কোর লেভেলের কাজ করতেছে, তো তার কাজগুলো খুবই এখন কমপ্লেক্স লেভেলের সে কাজগুলো এখন করতেছে। তো এখন যদি তার কার্নেলের মধ্যে কোনো একটা প্রবলেম হয়, তাহলে পুরো ওএসটাই ক্র্যাশ করবে, এটা একটা প্রবলেম। এছাড়া আপনার এই মেসেজ যে পাস করতেছে, এই মেসেজ পাস করতে কি হচ্ছে, আমার একটা ভালো একটা সময় নিচ্ছে, যে মেসেজটা পাস করবে, তার ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট করবে, সে অনুযায়ী অ্যাক্সেস দিবে, সে অনুযায়ী কাজ করবে। তো পুরো মেসেজ পাসিং যে কাজটা, সেটা খুবই টাইম নিচ্ছে। এছাড়া এটার জন্য পারফরমেন্সও ডিক্রিজ হচ্ছে, কারণ আমি আমার এক্সপেক্টেড যে রেজাল্টটা সেটা এক্সপেক্টেড টাইমে পাচ্ছি না, তো পারফরমেন্সে ঘাটতি দেখা যাচ্ছে। তো এই ধরনের প্রবলেম আমি নরমালি মাইক্রো কার্নেলে ফেস করি। আদারওয়াইজ মাইক্রো কার্নেল ইজ গুড এনাফ যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য। এরপর আছে আপনার মডিউলস। আচ্ছা, মডিউলসটা কি, এটা হচ্ছে আপনার দেখেন এখানে হচ্ছে একটা কোর থাকবে, সেটা হচ্ছে কোর কার্নেল, ঠিক আছে? সোলারিস হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। তো কোর সোলারিসের এখানে মানে স্ট্রাকচারটা দেখানো হয়েছে আর কি। তো কোর কার্নেল থাকবে, যার সাথে কি করবে, প্রত্যেকটা কম্পোনেন্ট দেখেন আলাদা আলাদা ভাবে যুক্ত আছে। এরা প্রত্যেকের সাথে কিন্তু কানেক্টেড না, কিন্তু প্রত্যেকে আপনার কোর কার্নেলের সাথে কানেক্টেড আছে। তো এখন এই মডিউলারে একটা অন্যতম মানে পজিটিভ দিক হচ্ছে,
ধরেন আপনার ফাইল সিস্টেমের কোনো একটা কাজ করতে হবে, তখন সে কি করবে, এই ফাইলটাকে লোড করবে, লোড করে সেই সার্ভিসটা নিয়ে আনলোড করে দেবে। মানে যখন যে কম্পোনেন্টের দরকার হয় তখন সেই কম্পোনেন্টটাকে লোড করে নিয়ে সেই কাজটা করে ছেড়ে দেয়। এখন ধরেন যে এমন হলো যে না, আমার আসলে দুইটা একসাথে প্রোগ্রাম লোড করা দরকার, তার একজন আরেকজনের সাথে কানেক্টেড কোনো না কোনো ভাবে। এই একটা সার্ভিস আরেকটা সার্ভিসের সাথে কানেক্ট হবে এই কমন যে আপনার সার্ফেসটা আছে, ইন্টারফেসটা আছে, সেই ইন্টারফেসের মাধ্যমে। এখন ফাইল সিস্টেমে যদি আপনার শিডিউল ক্লাসেসের সাথে কথা বলতে হয়, তখন সে এই নর্মাল যে কমন ইন্টারফেসটা আছে এটা থ্রুতে কথা বলবে, ডিরেক্টলি কথা বলতে পারবে না, বাট এটা থ্রুতে কথা বলবে। তো এই মডিউলার মডেলের অনেকগুলো পজিটিভ দিক আছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এটার কম্পোনেন্ট গুলো পুরোটা একটা একটার সাথে জয়েন্ট না, ইন্টার রিলেটেড না, ঠিক আছে, একজন একজনের সাথে। তাহলে কি হচ্ছে, ধরেন আমার কোনো একটা কম্পোনেন্টে যদি প্রবলেম হলো, বাকি কম্পোনেন্ট গুলা কি তার এফেক্ট ছাড়া, অথবা কোনো একটা কম্পোনেন্ট আমি আপগ্রেড করব, তো বাকি কম্পোনেন্ট গুলোতে আমার হাত দেওয়ার কোনো দরকার নাই। আমি যখন যেটা ইচ্ছা লোড করতেছি, যখন যেটা কাজে লাগতেছে লোড করতেছি, কাজ শেষ, লোড ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এটা নরমালি আপনার অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ইউজ করে কাজ করে। প্রত্যেকটা কম্পোনেন্ট একজন আরেকজনের থেকে আলাদা। আমি যখন যেটা মন চায় সেটা লোড করতেছি, আবার যখন যে কাজটা শেষ সেটা লোড ছেড়ে দিচ্ছি। দেখেন নরমালি আপনার লিনাক্স, সোলারিস এরা কি করতেছে, এই মডিউলার যে মডিউলার স্ট্রাকচারটা ফলো করে আপনার অপারেটিং সিস্টেম তারা তৈরি করছে, যাতে যখন যেটা দরকার পড়ে তখন সেটা লোড করে নিয়ে কাজ করতে পারে। তো এটার পজিটিভ দিক আপনার লেয়ারের থেকে বা কমপ্লেক্স থেকে বা মাইক্রো কার্নেলের থেকে অনেক বেশি। আচ্ছা, আমি যদি এখন মডিউলারকে লেয়ার অ্যাপ্রোচের সাথে তুলনা করি, যে ধরলাম লেয়ার স্ট্রাকচারে যে কম্পোনেন্ট গুলা তারা কিন্তু আলাদা আলাদা ফাংশনালিটি আছে, কিন্তু তারা কি ছিল, একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট ছিল। মানে একটা লেয়ার আরেকটা লেয়ারের উপর ডিপেন্ডেন্ট, যদিও তারা আলাদা আলাদা কাজ করতেছিল, কিন্তু একটা লেয়ার আরেকটা লেয়ারের উপর ডিপেন্ডেন্ট ছিল। দেখেন এই যে টপ লেয়ার বটম লেয়ারের উপর ডিপেন্ডেন্ট, তারপর এই লেয়ার আবার এই লেয়ারের উপর ডিপেন্ডেন্ট, এভাবে প্রত্যেকটা লেয়ার একে অপরের উপর ডিপেন্ডেন্ট ছিল। কিন্তু এই ক্ষেত্রে সেই কাজটা হচ্ছে না, কোনো লেয়ার কোনো লেয়ারের উপর ডিপেন্ডেন্ট না, তারা যার যার মতো আলাদা আলাদা ভাবে কাজ করতেছে। এই জন্য লেয়ারে থেকে এই মডেলটা মোটামুটি ফ্লেক্সিবল। এই ছাড়া যদি মাইক্রো কার্নেলের কথা বলি, মাইক্রো কার্নেলের কি ছিল, যে মাইক্রো কার্নেল মেসেজ পাসের মাধ্যমে কি করতো, কাজগুলো করতো, শুধু কোরের কাজগুলো এখানে হতো, বাকি কাজগুলো হতো না। এই মেসেজ পাসের জন্যই টাইমটা বেশি লাগছে। কিন্তু এইখানে দেখেন আমার কার্নেল কিন্তু ওরকম প্রেসার নিচ্ছে না, মাইক্রো কার্নেলের মতো এটা প্রেসার নিচ্ছে না, এটা যখন যেই দরকার সেই কাজটা করতেছে। আমি কিন্তু ইউজার মোডের উপর এটা ডিপেন্ডেন্ট করে ছেড়ে দেইনি, এই কার্নেলই সব কাজগুলো করতেছে, তার নিজের মতো করে লোড নিতেছে, লোড করার পর সেই সার্ভিসটা নিয়ে তারপর আবার আনলোড করে দিচ্ছে। ওকে, নরমালি আপনার লিনাক্স তারপর সোলারিস এই মডেল স্ট্রাকচারটা ফলো করে। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এবার আসি আমরা হাইব্রিড সিস্টেমে। নরমালি হাইব্রিড সিস্টেমটা আসলে কি, হাইব্রিড সিস্টেমটা হচ্ছে কোনো স্পেসিফিক কোনো মডেল না, আসলে আপনার বিভিন্ন ধরনের মডেলের ভালো দিকগুলো বা পজিটিভ যে সাইডগুলো আছে এগুলো নিয়ে, বা পজিটিভ কিছু মানে ফাংশনালিটিস নিয়ে একটা হাইব্রিড স্ট্রাকচার গঠন করা হয়। আচ্ছা, নরমালি আমরা হাইব্রিড বলতে কি বুঝি বলেন তো? হাইব্রিড নরমালি মিক্সড ম্যাম, মানে দুইটাই আছে, ইউনিক্স এবং কি বলে আরেকটা যেটা সিম্পল, মানে যেটা হচ্ছে সবগুলো মিক্সড। না না, এমনি নরমাল ভাষায়। আচ্ছা, আপনারা ওই যে হাইব্রিড জাতের শঙ্কর, রাইট? আচ্ছা, আপনারা নরমালি ওই যে হাইব্রিড জাতের গরু ছাগল এগুলোর কথা শুনছেন না? হাইব্রিড জাতের গরু ছাগল, তারপরে হাইব্রিড জাতের ফল, ঠিক আছে? হ্যাঁ, তো ওইটার আসলে রহস্যটা কি, যে ওনারা যে গরুগুলার যেই ফাংশনালিটি গুলা পছন্দ করে ওইগুলা দিয়ে একটা হাইব্রিড তৈরি করে, হাইব্রিড একটা জাত তৈরি করে। ধরেন আগে ওই যে আমরা যে এই যে দেশি পেয়ারা গুলা খাইতাম, ওগুলা কি ছোট ছোট ছিল, পেয়ারার সাইজ গুলো খুবই ছোট ছোট ছিল, হয়তো কোনোটা মিষ্টি লাগতো, কোনোটা মানে ভাল লাগতো না, তো বিভিন্নটার বিভিন্ন স্বাদ ছিল, কিন্তু পেয়ারার সাইজটাও ছিল ছোট আর অনেক শক্ত। তারপর এরপর যখন আপনার হাইব্রিড পেয়ারা গুলা বের করলো, এক একটা পেয়ারার সাইজ আপনি তো দেখতে পারেন যে আমার মনে হয় 2টাই 1 কেজি হয়ে যায়, এমন হয়ে যায় পেয়ারা গুলা, সাইজ এত বড় বড় হয়ে গেছে। তো কি করে, আপনার যে পেয়ারা গুলার কোয়ালিটি ফুল, সেই পেয়ারার জাতগুলোকে সংকর পদ্ধতিতে মানে একটা হাইব্রিড একটা পেয়ারা তৈরি করলো, যেটা সারা বছর ফলতেছে।
আগে পেয়ারা আমরা জানতাম কি শুধু বর্ষাকালে হয়, এখন কিন্তু পেয়ারা সারা বছর পাওয়া যায়। শুধু পেয়ারা বলে লাভ নাই, বিভিন্ন জাতের ফল আছে, যেমন ছোট ছোট আম গাছের মধ্যে দেখা যায় আম ঝুলা রয়েছে, এই যে হাইব্রিড জাতের জন্য। তো হাইব্রিড পদ্ধতিটার জন্যই আসলে কি যে আপনার এফোর্ট কম লাগতেছে, টাইম কম লাগতেছে, কিন্তু আপনি ফলন অনেক বেশি পাচ্ছেন। তো হাইব্রিড সিস্টেমটা সব জায়গায় কম বেশি প্রচলিত। হাইব্রিড নেটওয়ার্ক তৈরি করে, হাইব্রিড গরু ছাগল আছে, হাইব্রিড ধান আছে, এবার হাইব্রিড আপনার অপারেটিং সিস্টেম স্ট্রাকচারও আছে। এই ক্ষেত্রে কি করে, এই যে আমরা এতক্ষণ যে স্ট্রাকচার গুলো দেখলাম, সিম্পল, কমপ্লেক্স, তারপরে মডিউলার, তারপরে মাইক্রোকার্নেল, লেয়ার, এই ধরনের যে স্ট্রাকচার গুলো আছে, এরকম স্ট্রাকচার 2-3টা স্ট্রাকচার একসাথে মিক্স করে একটা নতুন স্ট্রাকচার তৈরি করে, হাইব্রিড স্ট্রাকচার তৈরি করে। এই হাইব্রিড স্ট্রাকচার এক একটা এক এক রকম, এটা ডিপেন্ড করে ওনারের উপর। যেমন আমি একটা অপারেটিং সিস্টেম তৈরি করব, ঠিক আছে, এখন এটার জন্য আমি ডিসাইড করব যে আমি আসলে কোন কোন নিয়ে কোন কোন মানে স্ট্রাকচার নিয়ে একটা হাইব্রিড সিস্টেম গঠন করব। এটা টোটালি আমার উপর, এটার উপর অন্য কেউ হস্তক্ষেপ করে না আর কি। তো আমাদের হাইব্রিড সিস্টেমের যদি মানে আমি বলি, অপারেটিং সিস্টেমের কথা বলি, তাহলে প্রথম দুটো এক্সাম্পল যেটা আসে সেটা হচ্ছে আইওএস, আর এরপর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড। এই দুইটা মডেলে, এই দুইটাই আপনার অপারেটিং সিস্টেমই কি করে, হাইব্রিড স্ট্রাকচার ফলো করে তৈরি করা হয়েছে, ঠিক আছে। যেমন অ্যাপেলের ম্যাক ওএস হাইব্রিড, এটা কি করছে, লেয়ার, ঠিক আছে, অ্যাকোয়া ইউআই ইউজ করছে, আর কোকোয়া প্রোগ্রামিং এনভায়রনমেন্ট ইউজ করছে, মানে জাভা প্রোগ্রামিং এর একটা এনভায়রনমেন্ট এটা তৈরি করছে। উইন্ডোজ মোস্টলি কি মনোলিথিক, মনোলিথিক বলতে ওই যে ইউনিক্স এর কথাটা বললাম, যেটা কমপ্লেক্স স্ট্রাকচার। তারপরে এটা মাইক্রোকার্নেল ইউজ করছে ফর ডিফারেন্ট সাবসিস্টেম পার্সোনালিটি, বিভিন্ন সাবসিস্টেমের জন্য। এছাড়া লিনাক্স বা সোলারিস, দেখেন লিনাক্স সোলারিস কি করতেছে, আপনার কার্নেল অ্যাড্রেস স্পেস, সো মনোলিথিক, এটাও মনোলিথিক প্লাস মডিউলার ফর ডাইনামিক লোডিং ফাংশনালিটি। দেখেন এটাও 2-3টা স্ট্রাকচার ফলো করে কাজ করতেছে। প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে কি করে, 2-3টা আপনার মানে স্ট্রাকচার ফলো করে একটা হাইব্রিড গঠন করে, যাতে তারা বেস্ট পারফরমেন্সটা দিতে পারে। তো এই ক্ষেত্রে দেখেন ম্যাক ওএস এর স্ট্রাকচারটা কি, ওরা অ্যাকোয়া মানে ইউআই ইউজ করছে। অ্যাকোয়া ইউআই মানে বলতে বোঝাচ্ছে, অ্যাকোয়া বলতে বোঝায় কি পানি। তো আপনার ইউজার ইন্টারফেস যেটা আছে সেটা মানে ওই যে পানির কিছু জল ছাপ, এরকম ধরনের, মানে পানি রিলেটেড নিয়ে কাজ করছে, পানির পিছনে ব্যাকগ্রাউন্ড, এই ধরনের আর কি। তো এটার মধ্যে যে আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং এনভায়রনমেন্ট দেওয়া আছে সেগুলো হচ্ছে জাভা, কোকোয়া, কুইকটাইম, বিএসডি। এছাড়া এই যে বিএসডি ছিল কার, আপনার কমপ্লেক্সের একটা উদাহরণ, কমপ্লেক্স স্ট্রাকচারের। তো এই যে বিএসডি আবার মাসটা কিসের উদাহরণ ছিল আপনার, বলেন তো? মাইক্রোকার্নেল, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ধরনের আপনার স্ট্রাকচার ফলো করে ম্যাক ওএস এর স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। তো আমি যেটা বললাম যে হাইব্রিড সিস্টেম ইউজ করে আপনার আইওএস মানে আইফোন, আইপ্যাড যা তৈরি করছে, সেই যে অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছে তারা, সেটার মধ্যে আপনার ম্যাক ওএস এক্স এর স্ট্রাকচার দেওয়া হয়েছে। এছাড়াও তারা আরো কিছু ফাংশনালিটি অ্যাড করছে, শুধু এই স্ট্রাকচারটাও না, তারা আরো কিছু অ্যাড করছে এর সাথে, যাতে এটা ইউজ করাটা আরো বেশি মানে এটা আরো ভালো পারফরমেন্স আপনাদের দিতে পারে। যেমন এখানে আপনার ইউজ করা হয়েছে অবজেক্টিভ সি এপিআই ডেভেলপিং অ্যাপস এর জন্য, মিডিয়া কিছু সার্ভিস দেওয়া হয়েছে। এছাড়া কোর সার্ভিসের দেওয়ার জন্য দেওয়া হয়েছে ক্লাউড কম্পিউটিং ডেটাবেস, আর কোর অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে যেটা ম্যাক ওএস এক্স এর কার্নেল। ম্যাক ওএস এক্স এর কার্নেল, এই যে এই কার্নেলটা ইউজ করছে, যেটার মধ্যে আপনার এই যে এই ধরনের মিক্সড স্ট্রাকচার ফলো করে তৈরি করা। এছাড়াও তারা আরো কিছু অ্যাডিশন দিছে যাতে আমার পারফরমেন্সটা ভালো হয়। তো আইওএস এর কথা বললে বোঝা যায়, যেমন আইফোন ইউজার যারা আছেন, আপনাদের ক্লাসে আইফোন ইউজার আছে? জি ম্যাম, অভিজিৎ। আচ্ছা অভিজিৎ, হ্যাঁ আপনি তো আইফোন ইউজার, ঠিক আছে। বলেন তো আইফোনের পারফরমেন্সের সাথে অ্যান্ড্রয়েডের পারফরমেন্সের পার্থক্য কতটুকু, আপনি যদি বলা হয় যে আউট অফ 10 আপনি স্কোরিং করেন, আপনার কাছে কি মনে হয়? ও তো ক্লাসে নাই মনে হয় ম্যাম। ও আচ্ছা, মেইনলি আসলে অ্যান্ড্রয়েড আর আইফোনের মধ্যে পার্থক্য হচ্ছে অপটিমাইজেশন। হ্যাঁ, এখানে সবগুলা মানে মানে অপারেটিং সিস্টেমটা খুব অপটিমাইজড। এই কারণে ধরেন একটা মানে আমি সব করতেছি না, আমি নর্মালি হচ্ছে একটা নোট ইউজ করি আর কি। নোট এটা হচ্ছে 12 জিবি র্যাম, হ্যাঁ, আর এদিকে আইফোনটা 4 জিবি র্যাম। তো যদি আমি কোনো একটা মানে পারফরমেন্সের দিক থেকে বলি, আমার কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না যে ওইটার সাথে ওইটার যে
র্যামের দিক থেকে বা প্রসেসরও তো স্ট্রং, কিন্তু আইফোনটা কিন্তু মাস বেটার। কারণ ওই একটাই যে এদের হচ্ছে অপটিমাইজেশন গুলো খুব সুন্দর হয়। হ্যাঁ, অপটিমাইজ সুন্দর, ওরা একটা কি করতেছে আপনার একটা ভালো একটা স্ট্রাকচার ফলো করে তৈরি করতেছে, যা যে পার্টস গুলো ইউজ করতেছে সেই পার্টস গুলো কি মানে পিওর, এটার মধ্যে কোনো ভেজাল নাই। তো বিভিন্ন জায়গা থেকে যদি চিন্তা করি, তো আইফোন কি করতেছে, যে স্ট্রাকচারটা ফলো করতেছে বা যে পার্টস গুলো ইউজ করতেছে সব দিক দিয়ে বেস্ট। তাই কিন্তু দেখেন একটা আইফোনের ছবির সাথে যদি আপনি অ্যান্ড্রয়েডে তোলা সেম মেগাপিক্সেলের ছবি কম্পেয়ার করেন, দেখবেন তারপর অনেক দিন রাত পার্থক্য লাগে। ঠিক আছে, তো এই জন্য যেমন ওই যে যেমন গুড় তেমন মিষ্টি, যে আইফোনের প্রাইসটাও যেমন তার ফ্যাসিলিটিস গুলোও এমন। তো আইফোন কিন্তু নরমালি আপনার সেলিব্রিটিরা ইউজ করে সিকিউরিটি পারপাসের জন্য। ঠিক আছে, আইফোনের সিকিউরিটি খুব ভালো দেয়। এই সমস্ত কারণে এটা একটা খুব ভালো স্ট্রাকচার ফলো করে তৈরি করা হয়েছে। অ্যাডিশনাল অনেক ফাংশনালিটি এটার মধ্যে অ্যাড করা হয়েছে যেটা অ্যান্ড্রয়েডে আসলে করা হয় না। এই সব কারণবশত আপনার আইফোনের ইউজাররা মানে সব দিক থেকে লাভবান হয়, কিন্তু এটার সাথে প্রাইসটাও হাই। তো এই কারণে কিন্তু যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা বেশিরভাগ মানুষই বিলং করি, তো দেখা যায় আমরা সবাই কিন্তু অ্যান্ড্রয়েডটা ইউজ করি, বিকজ অ্যান্ড্রয়েডটা মোটামুটি আমাদের বাজেট ফ্রেন্ডলি। এছাড়া মোটামুটি এটা যে সার্ভিসগুলো প্রোভাইড করতেছে সেই সার্ভিসগুলোর সাথে আমরা সবাই কমফোর্টেবল। আচ্ছা, এই যে অ্যান্ড্রয়েডের কথা বলি, অ্যান্ড্রয়েড ডেভেলপ বাই ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স, মোস্টলি কি গুগল ডেভেলপ করে। এটা একটা ওপেন সোর্স, এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজও করে নিতে পারেন যদি কেউ চান। যেমন অনেক ফাংশন এগুলা কিন্তু আপনি আপনার মতো করে তৈরিও করে নিতে পারেন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। ঠিক আছে, এটা লিনাক্স কার্নেল ইউজ করে কিন্তু মডিফাইড, ওই যাবারও বললাম তারা নিজেদের মতো আরো কিছু মডিফাই করে অ্যাড করে একটা হাইব্রিড সিস্টেম গঠন করছে। এটার মধ্যে কি কি কাজ করে, আপনার প্রসেস ম্যানেজমেন্ট আছে, মেমোরি আছে, এছাড়া আরো বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কাজ করতেছে। এছাড়া এটা ডেভেলপ করা হয়েছে কি জাভা প্লাস অ্যান্ড্রয়েড এপিআই দিয়ে। ওয়েল, এটার যে লাইব্রেরিজ গুলো আছে সেগুলো হচ্ছে SQLite, OpenGL, এই ধরনের লাইব্রেরিজ এটার মধ্যে ইউজ করে। এছাড়া অ্যান্ড্রয়েড রান টাইমের মধ্যে আছে কোর লাইব্রেরি, ডেলভিক, ভার্চুয়াল মেশিন। আচ্ছা, অ্যান্ড্রয়েডের কথা যদি আমরা বলি, দেখেন অ্যান্ড্রয়েড মোটামুটি লিনাক্সের মতো স্ট্রাকচার ফলো করে তৈরি করা হয়েছে, কিন্তু এটা মানে iOS এর মতো ওই যে ম্যাক, এটা কি ছিল আপনার ম্যাক OS X ইউজ করে করতো, তার সাথে আবার অ্যাডিশনাল ফাংশনালিটিও দিয়েছে। দেখেন এটার যে স্ট্রাকচারটা। আর অপর দিকে অ্যান্ড্রয়েড মানে এতটা স্ট্রাকচার ফলো করে তৈরি করা হয়নি, মানে ওর ম্যাক OS এর মতো তৈরি করা হয়নি, কিন্তু এটাও হাইব্রিড। এটা আপনার লিনাক্স কার্নেলের উপর তৈরি করে কিন্তু এটা মডিফিকেশন করা হয়েছে। তো এই সব কারণবশতই কিন্তু আসলে আমরা অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের স্ট্রাকচারটা এত বেশি মানে কমফোর্টেবল ইউজ করেও শান্তি পাইতেছি। ইভেন এটার মধ্যে যে পার্টস গুলো ইউজ করতেছে সেই পার্টস গুলো আসলে মানে আইফোনের মধ্যে যে পার্টস তার থেকে একটু চিপ ধরনের। তো ওভারঅল অ্যান্ড্রয়েড হচ্ছে আমাদের জন্য, মিডল ক্লাস ফ্যামিলির জন্য মানে বাজেট ফ্রেন্ডলি একটা ফোন। ঠিক আছে, এটার মধ্যে যে ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করা হয়েছে সেগুলা মানে সবই বাজেটের মধ্যে ইউজ করা হয়েছে যাতে এটা সবার কাছে প্রাপ্য হয়। আচ্ছা, কিন্তু ওই যে যেমন বাজেট তেমন এটা সিকিউরিটি, এটার ওইরকম সিকিউরিটি প্রোভাইড করে না যেমন আইফোন করে। আচ্ছা, এখন আমরা নর্মালি কিন্তু দেখি যে আজকাল আপনাদের যেই হ্যান্ডসেটটা চলতেছে যেমন রেডমি, রিয়েলমি, এই সিরিজগুলো খুবই পপুলার বর্তমানে চলতেছে। রেডমির সিরিজ কেউ ইউজ করতেছেন বর্তমানে? আচ্ছা, রেডমি, রিয়েলমি বা এই সিরিজগুলো ইউজ করতে গেলে আসলে বোঝা যায়। সাকিব হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখবেন ফোন কিনলে আপনাদের সেটিংসে ওই যে লেখা থাকে গ্লোবাল ভার্সন বা চাইনিজ ভার্সন বা ইন্ডিয়ান ভার্সন, এই কথাগুলো কিন্তু লেখা থাকে দেখবেন যে হ্যাঁ হ্যাঁ, আপনার ফোনটা কি আসলে এটা গ্লোবাল ভার্সন না চাইনিজ ভার্সন বা ইন্ডিয়ান ভার্সন। আসলে এই ভার্সনগুলো দ্বারা কি বুঝাইছে যে আপনার এটার মধ্যে কি ধরনের রোম ইউজ করা হয়েছে। যদি গ্লোবাল ভার্সন ইউজ করা হয় এর মানে কি আপনি এটার মধ্যে গুগলের যত অ্যাপস আছে সব ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটার প্রাইসটা তখন একটু বেশি হয়। এছাড়া যদি আপনি চাইনিজটা ইউজ করেন, চাইনিজরা নর্মালি গুগলের অ্যাপস গুলো ইউজ করে না, তারা তাদের অ্যাপস গুলো ইউজ করে। এই কারণে যারা চাইনিজ রোমের ফোনটা কিনেন, আপনাদের হ্যান্ডসেট কিনেন, তাদের কি করা হয় ওই যে আলাদা করে এগুলো সেট করে দেওয়া হয়। তো নর্মালি চাইনিজটা আপনার গ্লোবালের চেয়ে একটু কম লং লাস্টিং হয়। ঠিক আছে, যদি এটা ওইটা 3 বছর কাজ করতে পারেন, এটা হয়তো 1.5 বছর 2 বছর। অপর দিকে যে ইন্ডিয়ান ভার্সনটা আছে, ইন্ডিয়ান ভার্সনটার কাজকর্ম গ্লোবাল ভার্সনটার কাজকর্মের মতোই, গ্লোবাল যে ফ্যাসিলিটিসটা দেবে ইন্ডিয়ানরাও সেই ফ্যাসিলিটিসটা দেবে। কিন্তু ইন্ডিয়া সবসময় একটা জিনিস কাজ করে,
ওরা সবসময় ট্রাই করে যে আপনি যত কম প্রাইসে সম্ভব ভালো কিছু দেওয়ার। ওরা কম প্রাইসে দিবে কিন্তু আপনাকে ভালো, যত ভালোটা দিতে পারে ওর মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা জিনিস দেয় আপনাকে, যাতে আপনার সবার জন্য এটা অ্যাভেলেবেল হয়। এই জন্য এটা একটু কম লং লাস্টিং হয়ে থাকে নর্মালি, কিন্তু আপনি গ্লোবাল ভার্সনে যে ফ্যাসিলিটিস গুলো পাচ্ছেন এখানেও তা পাবেন। এই কারণে কিন্তু ইন্ডিয়ান ভার্সনের ফোনগুলোর দাম কিন্তু অনেক বেশি কম, যেটা বাংলাদেশে হয়তো 16-17 হাজার টাকা, সেটা ইন্ডিয়ার ফোনগুলো কি দেখবেন 11-12 হাজার টাকা। ঠিক আছে, এই সমস্ত কারণের আপনার প্রাইসটা 19-20 হয় বা একটু কম বেশি হয়। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এন্ড অফ চ্যাপ্টার 2। তো এখন স্ট্রাকচার গুলো নিয়ে কোনো প্রবলেম আছে কারো? আচ্ছা ম্যাম, এই জায়গা থেকে মানে ম্যাম কিরকম কোশ্চেন হতে পারে ম্যাম? আচ্ছা, এই জায়গা থেকে কোশ্চেন গুলো হতে পারে মেইনলি হচ্ছে আপনার প্রত্যেকটা লেয়ারের মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। মেইন কথা হচ্ছে এটা, যদি কোশ্চেন হয় এই ধরনের কোশ্চেন হবে যে আপনার প্রত্যেকটা লেয়ারে ভালো দিক কি খারাপ দিক কি। ঠিক আছে? জি ম্যাম। আর লাস্টে যে দুটো আছে, যেমন আইওএসটা কিভাবে তৈরি করা হয়েছে, কার কার উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে, অ্যান্ড্রয়েডটা হচ্ছে, এই দুটোই। আচ্ছা, এছাড়া এই চ্যাপ্টারের আমি শুরু থেকে একটু আপনাদের রিভিউ করে দেই। এখানে আপনারা পড়বেন হচ্ছে স্পুলিং কি, স্পুলিং এর কি সুবিধা আমাকে দেয়, যেমন ওয়েটিং স্টেশন দেয়, একই সাথে আমি রিড রাইট করতে পারতেছি, ডাটা অ্যাক্সেসের ডিফারেন্ট দেখে আমার কি করতেছে, ডাটাকে এক জায়গায় টেম্পোরারি সেভ করে রাখতেছে। তো তারপর পড়বেন হচ্ছে সিস্টেম কল কি। ঠিক আছে, সিস্টেম কলটা কি, সিস্টেম কলের অ্যাডভান্টেজ কি, বা সিস্টেম কলটা কিভাবে কাজ করে। এছাড়া এখান থেকে সার্ভিস গুলা পড়বেন। এখানে যে 3টা স্লাইড আছে 9, 10, 11, এই 3টা স্লাইডেরই সার্ভিস গুলা পড়বেন। যেমন ধরেন আপনাকে বলা হলো যে রিসোর্স অ্যালোকেশন সার্ভিসটা কি কাজ করে, তখন আপনি আপনার মতো করে লিখবেন যেটা কি করে, মাল্টিপল জবকে মানে রিসোর্স শেয়ার করে। ঠিক আছে, এই ধরনের কথাবার্তাগুলো লিখবেন। এছাড়া অ্যাকাউন্টিং থেকে বলবেন যে এটা কি করে, যে একটা রিসোর্স কতটুকু ইউজ করা হয়েছে, কতক্ষণ ইউজ করা হয়েছে, সেই সবকিছু ট্র্যাক রাখে। তো সবগুলো একসাথে আসবে না আপনাদের এই যে ইসের জন্য, কুইজের জন্য। যে কোনো একটা হয়তো লিখতে দিতে বলতে পারে যে আপনি প্রোগ্রাম এক্সিকিউশন আসলে কি কাজ করে এগুলো বলেন, তখন আপনি আপনার মতো করে লিখে দিবেন। নাম্বার যেহেতু 2-1 বেশি হবে না, তো আপনারা বুঝতে পারতেছেন সাইজটা কতটুকু হতে পারে আপনার অ্যান্সার। আচ্ছা, এখান থেকে অবজেক্টিভস, আর এই কোশ্চেনটা সবাই একটু মনোযোগ দিয়ে পড়বেন, হোয়াই ইউ ইউজ এপিআই রেদার দেন সিস্টেম কল। আচ্ছা, এছাড়া এখান থেকে অবজেক্টিভস, এটা অবজেক্টিভস এর জন্য পড়তে পারেন। ঠিক আছে, যে আপনার উইন্ডোজে, ইউনিক্সে বা উইন্ডোজে যদি আমি একটা ধরেন পাইপ ক্রিয়েট করতে চাই, তখন আমি কি কমান্ড ইউজ করবো, এটা অবজেক্টিভস এর জন্য, অন্য কোনো কিছুর জন্য না। আচ্ছা, এখান থেকে তেমন পড়ার কিছু নাই, যেটাই বললাম এটা হচ্ছে সিম্পল স্ট্রাকচারের তো আপনারা যে 4টা বা 5টা মডেল যেটা বললাম, যেমন লিখে রাখতে পারেন, এগুলার প্রত্যেকটারই আপনারা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটা নোট করে রাখেন, তাহলে আপনাদের পরীক্ষার সময় পড়তে সুবিধা হবে। আমি আবারও বলতেছি, সিম্পল স্ট্রাকচার, তারপরে হচ্ছে মোর কমপ্লেক্স স্ট্রাকচার, এই যে ফ্রি বিএসডি বা ইউনিক্স যেটাই বলেন, ইউনিক্স নাম দিয়েছে কিন্তু এটা হবে মোর কমপ্লেক্স স্ট্রাকচারের মধ্যে এটা পড়ে। ঠিক আছে, সিম্পল স্ট্রাকচার, মোর কমপ্লেক্স স্ট্রাকচার, তারপরে হচ্ছে আপনার লেয়ার্ড স্ট্রাকচার, মাইক্রোকার্নেল, মডিউলস এন্ড হাইব্রিড। এই সিস্টেমগুলোর আপনি ভালো দিক খারাপ দিক মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়বেন। আচ্ছা, যেগুলো ডিসঅ্যাডভান্টেজ আমি বলি নাই ওগুলো পড়ার দরকার নাই, যেমন হাইব্রিডের কিন্তু আমি তেমন কোনো ডিসঅ্যাডভান্টেজ বলি নাই। ঠিক আছে, কারণ এটা নিজের মতো তৈরি করতেছে, এটা তেমন কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই। ওকে, তো এই পর্যন্তই। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা কুইজ দিবেন কবে? চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর উপর কুইজ কবে দিবেন? আপনাদের ক্লাস আছে এই উইকে কালকে, তো কালকে কি দিবেন আপনারা? না ম্যাম, সামনের উইকে দেই তাহলে।
আচ্ছা ঠিক আছে, তাহলে সামনের উইকে আপনাদের এই দিনেই একটা ক্লাস আছে। জি ম্যাম, ঠিক আছে? এই দিনই ভালো হবে। এই দিনে না না না, এই দিনে না, সরি, না না, নেক্সট মানডে বেশি দেরি হয়ে যায়। আপনাদের এর আগের দিন একটা ক্লাস আছে না নাকি? না না, কালকে আর একটা ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের সামনের 19 তারিখে কুইজ, নেক্সট মানডে। জি ম্যাম। ম্যাম এটাই ভালো হয়। আচ্ছা, নেক্সট মানডে এই সময় কুইজটা হবে, তো সবাই মানে লেট করবেন না, কুইজটার জন্য তাড়াতাড়ি চলে আসবেন। আচ্ছা, আমি আগে অফ করে নিই রেকর্ডিংটা। ম্যাম ইন কেস